কেউ মোম জ্বালিয়েছিল, কেউ ফ্ল্যাশ লাইট দিয়ে রাস্তায় নেমে গিয়েছিল। কিন্তু উত্তরবঙ্গের একজন সন্তান আছেন, শহীদ আবু সাইদ। সবাই না, এই আবু সাইদ আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য রাজপথে নেমে দুহাত এভাবে প্রসারিত করে দিয়ে অস্ত্রের মুখে নির্ভীকভাবে দাঁড়িয়েছিল। গুলি করা হয়েছে বুকে, তার বলেছে আসো আসো, ভয় পায় নাই। ওই ভিডিও আপনারা দেখেন নাই? আবু সাইদ কেন জীবন দিয়েছিল? আবু সাইদ জীবন দিয়েছিল বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, যেই শিক্ষা ব্যবস্থায় গরিবের সন্তানও যে স্কুলে পড়াশোনা করবে, বড় লোকের সন্তানও ওই একই স্কুলে পড়াশোনা করবে, মেম্বারের ছেলে যে স্কুলে পড়াশোনা করবে, চেয়ারম্যানের ছেলে যে স্কুলে পড়াশোনা করবে, এমপির ছেলে যে স্কুলে পড়াশোনা করবে, ওই একই স্কুলে বোচাগঞ্জের যিনি রিক্সা চালক তার সন্তানও পড়াশোনা করবে। এটার জন্য আবু সাইদ জীবন দিয়েছিল। আবু সাইদ জীবন দিয়েছিল যে বোচাগঞ্জে যে সরকারি হাসপাতাল রয়েছে, ওইখানে যে কৃষক সেবা নিয়ে থাকে, রিক্সা চালক সেবা নিয়ে থাকে, গরিব মানুষ সেবা নিয়ে থাকে, সাঁওতালিরা সেবা নিয়ে থাকে, সেই একই হাসপাতালে যিনি উপজেলা চেয়ারম্যান তারও সেবা নিতে হবে। এই জন্য হলো আবু সাইদ জীবন দিয়েছিলেন। আবু সাইদ জীবন দিয়েছিলেন যে বোচাগঞ্জে যদি কোনো মানুষ অনাহারে থাকে, যদি কারো ঘরে খাবার না থাকে, তাহলে খাবার নিশ্চয়তা বিধান করে তারপরে এলাকার এমপি খাবে, এর আগে খাবে না। এই জন্য হলো আবু সাইদ জীবন দিয়েছিল। 2024-এর পরে যে সরকার গঠন হলো, সেই সরকারও এই নিশ্চয়তা বিধান করতে পারেনি। কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের সবচেয়ে যারা ভালো মানুষ তারা পার্লামেন্টে যাবে, গরিব দুঃখীর কথা ভাববে, মহিলাদের নিরাপত্তার কথা ভাববে, হিন্দুদের নিরাপত্তার কথা ভাববে, বাংলাদেশের সংস্কারের কথা ভাববে। আবু সাইদকে যারা খুন করেছিল, শহীদ উসমান হাদিকে যারা খুন করেছিল, তাদের হত্যাকাণ্ডের বিচার করবে, এই আশায় আমরা বুক বেঁধেছিলাম। কিন্তু সেই আশায় গড়ে বালি। প্রথমেই নির্বাচন কমিশন তাদেরকে হলো নমিনেশন দিল যারা গত 17 বছরে ঋণ ছিল। ঋণ খেলাপি মানে বুঝেন, আপনি ব্যাংকে গিয়ে টাকা রেখে এসেছেন, আপনার প্রিয় সন্তান ড্রামে করে ইতালি গিয়েছে, রওনা দিয়েছে 100 জন, 90 জন পথে মারা গিয়েছে, 10 জন ইতালির উপকূলে বিদায় উপস্থিত হয়েছে, সেখানে সারাদিন কামলা দিয়ে বাপের কাছে কিছু টাকা পাঠিয়েছে, সেই টাকা হলো বাপ ব্যাংকে রেখেছে। ব্যাংক বলেছে আমি এটা ইনভেস্ট করব, ব্যবসা বাণিজ্য করব, সেখান থেকে তোমাকে কিছু লভ্যাংশ দিব। সেই টাকা ব্যাংক থেকে ব্যবসার নাম করে তারা নিয়ে গিয়ে সেই ব্যবসাও নেই, সেই ব্যক্তিরও নাম নেই, পরবর্তীতে সে হয়েছে ঋণ খেলাপি। সেই লোক হলো পার্লামেন্টে হলো আমাদের বন্ধু যারা দল বিএনপি, তাদেরকে নমিনেশন দিয়েছে। এই প্রথমে আমরা ধাক্কাটা খাইলাম। কি স্বপ্ন দেখেছিল আবু সাইদ? প্রথম ধাক্কা আমরা খাইলাম। দ্বিতীয় নাম্বার ধাক্কা, আমরা সবাই 2টা ভোট দিয়েছি। 70% জনগণ বাংলাদেশের সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, যে পুলিশ সংস্কার হবে, পুলিশ থানায় গেলে হলো এমপির লোক হবে, মামলা হবে, এমন হবে না যে সমাজের সবচেয়ে নিপীড়িত নারী তাকে কেউ ডিস্টার্ব করেছে, সে নির্ভয় থানায় গিয়ে বলবে ওসি সাহেব মামলা দেন, আজকে আমাকে এখানে নির্যাতন করা হয়েছে। কে তাকে নির্যাতন করেছে? এমপির লোক,
নাকি কার লোক সেটা না দেখে ওই নির্যাতিত মহিলার প্রথমে সে মামলাটা নিবে? এই জন্য আমরা বাংলাদেশে সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশে আমাদের সীমান্ত ব্যবস্থা সংস্কার হবে, যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে আসবে না। আমরা চেয়েছিলাম আমাদের ব্যাংক ব্যবস্থা কোন সন্ত্রাসী রাজত্বে পড়বে না, ব্যাংক ব্যবস্থা সংস্কার হবে, যেখানে শেয়ার মার্কেটে গত 17 বছর যেভাবে আপনার টাকা লোপাট করেছে, এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশে কেউ টাকা লোপাট করতে পারবে না। কিন্তু এই সরকার এসে ওই লোকদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে যারা বাংলাদেশে সবচেয়ে বড় ঋণ খেলাপি, জনগণের উপরে গত 17 বছর অত্যাচার যারা করেছিল তাদের সাথে নেগোসিয়েট করেছিল, সেই লোকরে বাংলাদেশ ব্যাংকে বসিয়ে দিয়েছে। আমরা চিন্তা করেছিলাম আপনার সন্তানকে আপনি ভার্সিটিতে পাঠান, তাকে যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষা অনুযায়ী সে চাকরি পায় না, কারণ ভার্সিটিগুলা শূন্য করে দেওয়া হয়েছে। যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ওই শিক্ষকগুলা দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। যেই প্রতিষ্ঠানটা বোচাগঞ্জে সবচেয়ে ভালো করার কথা, সেই প্রতিষ্ঠানের মাথায় ম্যানেজিং কমিটির সভাপতি নামে একটা অশিক্ষিত ভণ্ড ভদ্রলোককে বসিয়ে দেওয়া হয়েছিল। যেই মন্দির মসজিদ থেকে সত্যের বাণী সবার কাছে প্রকাশ করার কথা ছিল, সেই মসজিদ মন্দির কমিটি হয়েছে সবচেয়ে সমাজের অশিক্ষিত লোকটা। হয় নাই গত 17 বছরে? আমরা মনে করেছিলাম এগুলার পরিবর্তন হবে, স্বপ্নে বুক বেঁধেছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চালু করলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছিলেন? তারা হলো ব্রিটিশ। বাংলাদেশে এসে জনগণের কোনো উন্নয়ন না করে শোষণ করার জন্য একটা শাসনতন্ত্র বাংলাদেশে চালিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাংলাদেশের জনগণকে শোষণ করেছিল, তেমনি ভাবে তার হাওয়া ভুবনের যারা রয়েছে সেই গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় বসে আপনাদেরকে হলো লাল কার্ড হাতে ধরিয়ে দিল। কৃষি কার্ড, প্রবাসী কার্ড, কার্ড আছে, টাকা নাই, কার্ড পাবে, ছাত্রদল করতে হবে, কার্ড পাবে, যুবদল করতে হবে, ভার্সিটির শিক্ষক হবে, বিএনপি করতে হবে, পুলিশে যাবে, বিএনপি করতে হবে, মসজিদ কমিটি সভাপতি হবে, বিএনপি করতে হবে, স্কুল কমিটি সভাপতি হবে, বিএনপি করতে হবে। এই বিএনপি নামক কার্ড চালু করেছে। কিন্তু এই কার্ডের জন্য কি আমাদের আবু সাইদ জীবন দিয়েছে? উনি জীবন দিয়েছিল একটি সুন্দর বাংলাদেশের জন্য। কাজ আপনি দেন, সমস্যা নাই, কিন্তু কাজগুলো যদি একটা পক্ষের লোক পায়, যেইভাবে ছাত্রলীগ যুবলীগ চাকরি পাইতো, ছাত্রলীগ যুবলীগ ছাড়া এলাকার কোনো কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারত না, সেই একই ব্যবস্থা যদি আপনি বাংলাদেশে চালু করেন, তাহলে শেখ হাসিনা যে অপরাধ করেছিল আর আপনার অপরাধের পার্থক্য কোথায়? শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে গণ অভ্যুত্থানে বিতাড়িত হয়, তাহলে আপনি আগামী ভবিষ্যৎ গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে কেন বিতাড়িত হবেন না? অনেকে ভয় কথা বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ করে আছে। যদি মুখ খুলে তাহলে এমপির অফিসে যাইতে পারবে না, যদি মুখ খুলে ছাত্র দলের ডান্ডাবাড়ি খাবে, যদি মুখ খুলে যুব দলের ডান্ডাবাড়ি খাবে, যদি মুখ খুলে সরকারি স্কুলে চাকরি করে তার চাকরিটা চলে যাবে, যদি মুখ খুলে ছোট একটা ব্যবসা দোকান সেই ব্যবসাটা তারা তুলে দিবে। শিক্ষার্থীরা শিক্ষা সংস্কারের জন্য মাঠে নেমেছিল, তাদেরকে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, এনএসআই নামিয়ে তাদেরকে বিভিন্নভাবে বিচার করা হচ্ছে, ডিবি গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলাকে ছেড়ে দিচ্ছে। এই হলো আমাদের নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের আমরা কখনো স্বপ্ন দেখি নাই যে শহীদ জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলের হাত ধরে এই ধরনের বাংলাদেশে আরেকটি ফেসিস্ট শাসনতন্ত্র বাংলাদেশে কায়েম হবে। আমরা স্বপ্ন চিন্তা করি নাই যে যার শরীরে শহীদ জিয়াউর রহমানের রক্ত, যার শরীরে
বেগম খালেদা জিয়ার রক্ত, যে বেগম খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সেই বেগম জিয়ার ছেলে শুধু চেয়ারে বসার জন্য, বাংলাদেশের মানুষকে শাসন করার জন্য, শোষণ করার জন্য ভারতের সাথে হাত মিলিয়েছে। পার্লামেন্টে এখানে সংসদ সদস্য আছেন 2 জন। এই সংসদ সদস্য ওনারা পার্লামেন্টে ভারত থেকে সন্ত্রাসীরা বাংলাদেশে লোক পাঠাচ্ছে, সীমান্ত হত্যা করছে। ওনারা একটা নোট নিয়ে গেল যে এই বিষয়ে আমরা প্রতিবাদ করতে চাই, এই বিষয়ে আমরা হলো প্রস্তাব উত্থাপন করতে চাই, যাতে বাংলাদেশে আর কোনো সীমান্ত হত্যা না চলে, বাংলাদেশে কোনো পুশিং না চলে। কিন্তু এই শহীদ জিয়াউর রহমানের ছেলে পার্লামেন্টে বলল এটা দেওয়া যাবে না, এখানে এই বিষয়ে প্রতিবাদ করা যাবে না। আমাদের সেখানেই পরীক্ষা হয়ে গিয়েছে যে নব্বজরা বিএনপি হয়েছে, আপনারা কি ভারতের সাথে আঘাত করেছেন নাকি করেন নাই, সেই দিনই স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের সামনে। কোথায় আছি আমরা? আমরা এখনো বলি যা করেছেন বাংলাদেশের মানুষ এখনো ক্ষমা করতে রাজি আছে। যদি আগামীকাল থেকে সহু সিজদা দিয়ে আবারই সঠিক পথে আসেন, যদি সঠিক পথে না আসেন তাহলে আমরা কি করব? যদি আপনার সন্তানের ভবিষ্যৎকেও নষ্ট করে, যদি আপনার মেয়ের ভবিষ্যৎকেও নষ্ট করে, যদি আপনার মা বাবার ভবিষ্যৎকেও নষ্ট করে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে, পুলিশ দংশন করে, মিলিটারি ধ্বংস করে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে, আপনি তাকে কি ছেড়ে দিবেন?